मॉर्निंग माई स्टूडेंट्स, वेलकम माई चैनल टीकेपी ऑफिशियल। তোমরা ভালো আছো? আজ তোমাদের ক্লাসে আলোচনা করব ত্রিকোণমিতি। অর্থাৎ এই ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার হচ্ছে কোণ পরিমাপের ধারণা। আগে জানি ত্রিকোণমিতিটা কি। এই ত্রিকোণমিতি তার ইংরেজি টার্মটা হলো ট্রিগোনোমেট্রি, যা গ্রিক শব্দ থেকে এসেছে, যেখানে ট্রাই কথার অর্থ তিন, গণ কথার অর্থ কোণ, আর মেট্রন কথার অর্থ পরিমাপ। এই তিনটি শব্দ যুক্ত হয়ে ট্রিগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি কথাটি এসেছে। তাহলে ত্রিকোণমিতি কথার অর্থ হলো তিন কোণের পরিমাপ। আমরা আলোচ্য বিষয়ে লিখেছিলাম ত্রিকোণমিতির কথার অর্থ কি। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, ত্রিকোণমিতি কথার অর্থ হলো তিন কোণের পরিমাপ। তারপরে আলোচ্য বিষয় ত্রিকোণমিতিতে কি নিয়ে আলোচনা করব না, দেখো এই কথার মধ্যেই আমাদের উত্তর রয়েছে। এই তিন কোণ কার হয়? তোমরা সবাই বলতে পারবে। তিনটা কোণ হয় একটা ত্রিভুজের। তাহলে আমরা ত্রিভুজের কোণ পরিমাপ করব, কিন্তু সেইখানে একটা জানবো আমরা, ত্রিভুজের সব রকমের ত্রিভুজ নিয়ে কিন্তু আমরা ত্রিকোণমিতিতে আলোচনা করব না। আমরা ত্রিকোণমিতিতে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ত্রিকোণমিতির আলোচ্য বিষয় হলো একটা সমকোণী ত্রিভুজের কোণ। অর্থাৎ যদি আমার কাছে এবিসি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে তার তিনটা কোণ, কোণ এ, কোণ বি, কোণ সি, তিনটা বাহু এ বি বি সি এ সি, অর্থাৎ বাহুগুলির সঙ্গে কোণগুলির সম্পর্ক নিয়ে আলোচ্য বিষয় হলো আমার ত্রিকোণমিতি। তাহলে বোঝা গেল দুটো বিষয়, ত্রিকোণমিতি কথার অর্থ কি আর ত্রিকোণমিতিতে আমরা কি নিয়ে আলোচনা করব। তৃতীয় নাম্বার আমি আলোচ্য বিষয় রেখেছি যে কেন ত্রিকোণমিতি পড়ব। এটা একবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তোমরা এই চ্যাপ্টারটা কেন মন দিয়ে পড়বে, কি কাজে তোমরা এটা ব্যবহার করতে পারবে, সেই রকম নানা প্রশ্ন তোমাদের মনে উদয় হওয়াটা স্বাভাবিক। দেখা যাক কেন আমরা ত্রিকোণমিতি পড়ব। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই চ্যাপ্টারটা বা এই বিষয়টা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। ধরো তোমরা সকালবেলায় পড়াশোনা শেষ করে ঘুড়ি উড়াতে বেরিয়েছ। ধরে নাও 250 মিটার লম্বা সুতো দিয়ে তুমি ঘুড়ি ওড়াচ্ছ। অর্থাৎ এটা তোমার কাছে ঘুড়ি, তুমি 250 মিটার লম্বা সুতোয় ঘুড়িটা ওড়াচ্ছ। ঘুড়িটা যখন উঠছে, তুমি ভূমিতলের সঙ্গে সুতোটা ধরে নাও 60 ডিগ্রি কোণে উঠছে, যেটা তোমরা সহজে মেপে নিতে পারবে। দড়ির দৈর্ঘ্য তোমার কাছে জানা আছে। তোমার প্রশ্ন জাগলো যে আমার ঘুড়িটা মাটি থেকে কত উপরে উঠছে, অর্থাৎ উচ্চতাটা কত। এইটা কিন্তু আমরা কেবল এই ত্রিকোণমিতির সাহায্যে সহজে নির্ণয় করতে পারবো। কেন? আমি ঘুড়ি অবধি পৌঁছাতে পারবো না, কিন্তু না পৌঁছেও ঘুড়িটা মাটি থেকে কত উপরে উঠছে সহজে নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো ঘুড়ির সুতোর দৈর্ঘ্য জানা আছে আর কোণ জানা আছে, উচ্চতাটা নির্ণয় করতে পারলাম। সেরকম ধরে নাও তুমি কলকাতা বেড়াতে গেছো, গঙ্গা নদী বয়ে চলেছে, গঙ্গার তুমি এপারে বসে আছো, ওপারে বেলুড় মঠ। বেলুড় মঠের চূড়াটা তুমি এপারে বসে, গঙ্গার এপারে বসে
তুমি দেখতে পাচ্ছ 30 ডিগ্রি কোণে। এটা গঙ্গা নদী, এখানে বেলুড় মঠের চূড়া রয়েছে, ধরে নাও। তাহলে দেখো তুমি শুধু এখানে বেলুড় মঠের উচ্চতাটা কত সেটা তোমার কাছে জানা আছে, ধরে নাও 100 মিটার উঁচু। তাহলে তুমি এখানে গঙ্গার এপারে বসে আছো, তোমার প্রশ্ন হলো যে এই আমার কাছে, আমার থেকে বেলুড় মঠটা কত দূরে, অর্থাৎ গঙ্গাটা এখানে কতটা চওড়া, কি করে নির্ণয় করব। তাহলে দেখো এখানে তুমি কি জানো, উচ্চতাটা জানো, দূরত্বটা কিভাবে নির্ণয় করব সেটা কিন্তু সহজে নির্ণয় করতে পারবো আমরা এই ত্রিকোণমিতির সাহায্যে। তাহলে বুঝতে পারছো যে এই ত্রিকোণমিতিটা কতটা গুরুত্বপূর্ণ। তাই ত্রিকোণমিতি আমাদের প্রত্যেককে মন দিয়ে জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে। যাই হোক, আমরা আলোচ্য বিষয়ে চলে আসি। আমাদের প্রথম অধ্যায়ে আলোচ্য বিষয় হচ্ছে কোণ পরিমাপের ধারণা। তাই প্রথম প্রশ্ন আসবে যে কোণ তো আমাদের কাছে সবাই জানা আছে, কিন্তু না, কোণ আজ পর্যন্ত যে কোণ জেনেছি, আজকে যে কোণ জানবো সামান্য তফাৎ রয়েছে। কি সেই তফাৎ দেখে নিই। না, আজ পর্যন্ত যে কোণটা জেনেছিলাম সে কোণটা আমাদের কাছে ছিল জ্যামিতিক কোণ। তার সংজ্ঞাটা যাহা ছিল, আমরা কিন্তু ত্রিকোণমিতিতে যে কোণটা শিখব তার সংজ্ঞাটা একটু আলাদা। দেখি ত্রিকোণমিতিতে কোণের সংজ্ঞাটা কি রয়েছে। না, ও এ একটা কি এঁকেছি, ও এ একটা রশ্মি এঁকেছি। কেন? ওটা হচ্ছে তার স্থির বিন্দু আর এ প্রান্তটা হচ্ছে গতিশীল। আমি এই রশ্মিটা ওটাকে ঠিক রাখলাম, স্থির রাখলাম, আর বি প্রান্তটাকে ঘোরালাম, ধরে নাও ওটা বি অবস্থানে এলো। তাহলে রশ্মিটা হচ্ছে ঘূর্ণায়মান রশ্মি। সে মানে প্রথম অবস্থানে ছিল ও এ অবস্থানে, শেষ অবস্থানে এলো ও বি অবস্থানে। তাহলে মাঝখানে একটা দেখো অঞ্চল গঠিত হলো, সেটাই হলো আমার কাছে কোণ। অর্থাৎ ত্রিকোণমিতিতে কোণের সংজ্ঞাটা একটু আলাদা। তাহলে সেখানে আমরা আগে কি শিখেছিলাম, না কোনো একটা বিন্দু থেকে যখন দুটো রশ্মি নির্গত হয় তখন যে অঞ্চলের সৃষ্টি হয় তাকে আমরা কোণ বলতে শিখেছিলাম। এখানে কিন্তু রশ্মিটা একটাই রশ্মি, সেটা ঘূর্ণায়মান। অর্থাৎ রশ্মি, কোনো ঘূর্ণায়মান রশ্মি এক প্রান্ত স্থির রেখে অন্য প্রান্তকে ঘোরালে রশ্মির প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মাঝে যে অঞ্চল গঠিত হলো সেটাই হলো আমার কাছে ত্রিকোণমিতি কোণ। তাহলে কোণের সংজ্ঞাটা তাহলে আমরা লিখে ফেলি। ঘূর্ণায়মান রশ্মির এক প্রান্ত স্থির রেখে অপর প্রান্তকে ঘোরালে রশ্মির প্রথম ও শেষ অবস্থানের মাঝে অঞ্চলকে কোণ বলে। তাহলে ত্রিকোণমিতিতে আমরা কোণের সংজ্ঞাটা এইটা জানবো। তাহলে এখানে তোমার প্রশ্ন থাকবে যে আমি যখন রশ্মিটাকে ঘোরাবো তাহলে আমার তো ঘূর্ণনটা দুভাবে হতে পারে। ধরো ও এ রশ্মি আমি এইভাবে ঘুরিয়েছি, ও বি পথে, ও বি অবস্থানে এলো, অর্থাৎ ঘূর্ণনটা আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়েছি। দেখো ঘড়ির কাঁটার বিপরীতে আমি এই ও এ রশ্মিটাকে
ঘড়ির কাঁটার দিকেও ঘোরাতে পারি, সে বি অবস্থানে আসতে পারে। তাহলে দেখো, যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে তখনও কোণ উৎপন্ন হচ্ছে, যখন ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরছে তখনও কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে আমার কাছে স্বাভাবিক জানা হয়ে গেল যে ত্রিকোণমিতিক কোণ তাহলে দু প্রকার। যখন রশ্মির ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীতে, তখন উৎপন্ন কোণটাকে আমরা বলবো ধনাত্মক কোণ, আর যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তখন উৎপন্ন কোণটাকে আমরা বলবো ঋণাত্মক কোণ। আমরা আজ অবধি যে জ্যামিতিক কোণ শিখেছিলাম, সেখানে আমরা শিখেছিলাম সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধ কোণ, এবং এই 5 রকমের কোণ দেখেছিলাম। এক্ষেত্রে ত্রিকোণমিতিতে কোণ এসে আমার কাছে তাহলে 2 প্রকার হলো। একটা হলো কি ধনাত্মক কোণ, আর একটা কি হলো ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণ কাকে বলবো না, ঘূর্ণায়মান রশ্মিটি যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে কোণ উৎপন্ন করে তখন তাকে বলবো ধনাত্মক কোণ। আবার রশ্মিটি যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে তখন তাকে বলবো আমরা ঋণাত্মক কোণ। অর্থাৎ কোণ কাকে বলে জানলাম, কোণ কয় প্রকার তাও জানলাম। এখন প্রশ্ন যে আমরা আগে যে আজ পর্যন্ত যে জ্যামিতিক কোণ শিখেছি, এখন শিখলাম ত্রিকোণমিতিক কোণ, এই দুটো কোণের মধ্যে কি আমাদের কাছে কোনো তফাৎ রয়েছে? হ্যাঁ, অবশ্যই তফাৎ রয়েছে। আমরা যে জ্যামিতিক কোণটা শিখেছিলাম সেই তফাৎটা একটু একটু দেখে নেওয়া যাক। জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ। তাহলে আজ অবধি শিখেছি জ্যামিতিক কোণ, এখন শিখলাম ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ মাপার সময় আমরা কিন্তু কোনো দিক উল্লেখ করিনি, সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে রেখাগুলো ঘোরাচ্ছি দিয়ে কোণ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু আমরা উল্লেখ করিনি। অর্থাৎ জ্যামিতিক কোণ নির্ণয়ের সময় জ্যামিতিক কোণ নির্ণয় করার সময় দিক অর্থাৎ অভিমুখ উল্লেখের দিক অর্থাৎ অভিমুখ উল্লেখ করা দরকার হয় না, কিন্তু ত্রিকোণমিতিক কোণ বলার সময় অবশ্যই ঘূর্ণনের অভিমুখ উল্লেখ করতেই হবে। ত্রিকোণমিতিক কোণ উল্লেখ করার সময় ঘূর্ণনের অভিমুখ অবশ্যই উল্লেখ করতে হবে। প্রথম পার্থক্য এটা বুঝলাম। দ্বিতীয় পার্থক্য, জ্যামিতিক কোণ সব সময় ধনাত্মক হয়, সব সময় ধনাত্মক হয়। অর্থাৎ আজ পর্যন্ত আমরা কখনো ঋণাত্মক কোণ নিয়ে আলোচনা করিনি, কিন্তু এখন দেখলাম যে রশ্মির ঘূর্ণনটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তখন যে উৎপন্ন কোণটা হয় তখন হয় ধনাত্মক। যদি ধরে নিই এটা হচ্ছে 50 ডিগ্রি, যদি রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন উৎপন্ন কোণটা -50 ডিগ্রি। তাহলে বুঝতে পারলাম, তাহলে সব জ্যামিতিক কোণ সবসময় ধনাত্মক হয়, কিন্তু ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক অথবা ঋণাত্মক উভয় হতে পারে। তৃতীয় নাম্বার, আমরা জ্যামিতিক কোণের
ক্ষুদ্রতম মান আমরা শিখেছিলাম 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান শিখেছিলাম 360 ডিগ্রি। কিন্তু ত্রিকোণমিতিতে দেখব এইরকম কোনো কোণের সীমা মান নেই। কেন? একটা ঘূর্ণায়মান রশ্মি যদি সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক পাক ঘোরে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যদি রশ্মিটা আরো এক পাক ঘোরে তাহলে 360 ডিগ্রি গুণিতক 2 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আবার রশ্মিটা যদি ঘড়ির কাঁটার দিকে এক পাক ঘুরে তাহলে -360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যদি ঘড়ির কাঁটার বিপরীতে আরো এক পাক ঘুরে যায় তাহলে কত হবে না -360 ডিগ্রি গুণিতক 2। তাহলে রশ্মির ঘূর্ণন সংখ্যার উপর কোণের মান নির্ভর করছে। তাহলে আমার ঘূর্ণন সংখ্যা যত বাড়বে তাহলে উৎপন্ন কোণের মানও তত বাড়বে। তাহলে এখান থেকে তৃতীয় পার্থক্যটা আমি পরিষ্কার হতে পারলাম যে জ্যামিতিক কোণের সীমামান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতিতে বা ত্রিকোণমিতিক কোণে সেরকম কোনো সীমামান নেই। তাহলে দেখো কোণ কাকে বলে জানলাম, কোণ কয় প্রকার না 2 প্রকার, মানে ত্রিকোণমিতিক কোণ অবশ্যই, ঠিক আছে, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। তারপরে জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের মধ্যে কি কি পার্থক্য জানলাম, আমরা সবাই বুঝতে পেরে গেছি। নেক্সট আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি কয়টি আছে, তাদের একক কি, তাদের মধ্যে সম্পর্ক কি। দেখে নাও, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের 2টি পদ্ধতি, একটা ষষ্ঠিক পদ্ধতি, দ্বিতীয় বৃত্তীয় পদ্ধতি। এই ষষ্ঠিক পদ্ধতিতে কোণের একক হচ্ছে ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণের একক ডিগ্রি। ডিগ্রির চিহ্ন তোমরা সবাই জানো, স্মল 0 আমরা ব্যবহার করি। সেই ডিগ্রি কাকে বলবো যদিও তোমরা সবাই জানো, আরেকবার স্মরণ করে নিই ডিগ্রি কাকে বলবো না, এক সমকোণ। এটা এক সমকোণ। এই সমকোণকে আমি 90 ভাগ করব, অর্থাৎ এই বৃত্তচাপকে যদি সমান দূরত্বে আমি 90টা ভাগ করি তাহলে একটি ভাগকে আমরা বলবো 1 ডিগ্রি। অর্থাৎ এক সমকোণের 90 ভাগের 1 ভাগকে বলবো 1 ডিগ্রি। তাহলে ডিগ্রির সংখ্যাটা আমরা লিখে ফেলি, এক সমকোণের 90 ভাগের 1 ভাগকে 1 ডিগ্রি বলা হয়। যদি এই কোণটাকে, অর্থাৎ কোণ তো আর বাড়বে না, কোণের বাহু দুটোকে যদি বাড়িয়ে দিই তখন আমরা কিন্তু বড় বৃত্তচাপ আঁকতে পারব। সেই বড় বৃত্তচাপকে সমান 90 ভাগ করাটা আমার কাছে সহজ হবে। ধরে নাও এটা একটা ভাগ, এই ভাগটাকে যদি যোগ করে বাড়াই তাহলে উৎপন্ন কোণটা আমার কাছে 1 ডিগ্রি। কিছু দূর যাওয়ার পর দেখছি যে দুটি রশ্মির মধ্যে বিস্তারটা বেড়ে যাচ্ছে। এই বিস্তারটাকে যদি আমি আবার 60 ভাগ করি তখন 1 ডিগ্রি কোণটা ছোট ছোট ভাগে 60 ভাগে বিভক্ত হয়ে যাবে। প্রতিটা ভাগকে বলবো 1 ষষ্ঠিক মিনিট। আরও কিছু দূর এগোনোর পর এই 1 মিনিট কোণটাকে আবার যদি আমি 60 ভাগ করি প্রতিটা ভাগকে বলবো 1 ষষ্ঠিক মিনিট। তাহলে বুঝতে পারলাম যে আমরা ডিগ্রি জেনেছিলাম, আজকে শিখলাম যে ডিগ্রিটা 1 ডিগ্রি কোণকে যদি আমি সমান 60 ভাগ করি প্রতিটা ভাগকে বলবো 1 ষষ্ঠিক মিনিট। আবার 1 ষষ্ঠিক মিনিট কোণকে যদি 60 ভাগ করি প্রতিটা ভাগকে বলবো 1 ষষ্ঠিক সেকেন্ড। তাহলে কি পেলাম না, দেখে নিই যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট যেহেতু 60 সেকেন্ড তাই 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। দেখো এই সম্পর্কটা তোমার কাছে
জানা একটা সম্পর্ক মতো। অর্থাৎ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট সমান 3600 সেকেন্ড। অর্থাৎ এই সম্পর্কটা যেহেতু আমাদের কাছে জানা, তাহলে ডিগ্রি এবং তার ভগ্নাংশের কোণগুলির মধ্যে সম্পর্কটা আমরা সহজে মনে রাখতে পারবো। অর্থাৎ 1 ডিগ্রি সমান 60 মিনিট সমান 3600 সেকেন্ড। দেখা যাক বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক কি এবং সেটা কিভাবে আমরা পরিমাপ করব। বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক রেডিয়ান, তার চিহ্ন স্মল সি। সেই রেডিয়ানের সংখ্যাটা জেনে নিই আগে। রেডিয়ানের সংজ্ঞা বলার আগে আমি একটা বৃত্ত আঁকব। ধরে নাও এটা ও কেন্দ্রবৃত্ত, ওর ব্যাসার্ধ হলো ও এ, যেটা আর একক। আমি এই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিতে চাই, অর্থাৎ ও আর ও এ দৈর্ঘ্যের সমান পরিধি নিব। ধরে নাও এ পি বি পরিধির দৈর্ঘ্য আর একক, তাহলে ব্যাসার্ধের সমান পরিধি বা সমান বৃত্তচাপ কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করবে, তাকেই সাধারণত আমরা 1 রেডিয়ান বলে জানবো। তাহলে দেখো, সংজ্ঞাটা বলার আগে বিষয়টা আগে জেনে নিলাম যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান পরিধি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। তাহলে রেডিয়ানের সংজ্ঞাটা লিখে ফেলি। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। তাহলে রেডিয়ানের সংজ্ঞাটা আমরা সবাই বুঝতে পারলাম যে বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। সেই রেডিয়ান কোণটা কতটা, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে বলবো 1 রেডিয়ান। আমি আর একটা ছবি দেখে নিই। ধরে নাও এইটা তোমার কাছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্ত আঁকো, তাহলে দেখো আমি যদি 2 সেন্টিমিটার পরিধি নিই, তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হলো 1 রেডিয়ান। আমি এখন সেই ও কে কেন্দ্র করে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের আর একটা বৃত্ত আঁকতে চাইছি, অর্থাৎ এটা আমার 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত। এক্ষেত্রে আমি যদি ব্যাসার্ধের সমান পরিধি নিই, তাহলে দেখবো এইটুকু এলো, তাহলে এক্ষেত্রে 3 সেমি এইটুকু, তাহলে সেটা কেন্দ্রে কোণ উৎপন্ন করলো, দেখো এক্ষেত্রেও 1 রেডিয়ান। তাহলে ব্যাসার্ধের সমান পরিধি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো 1 রেডিয়ান। তাহলে 2 সেমি ব্যাসার্ধের ক্ষেত্রে যে কোণ উৎপন্ন হয়েছিল 1 রেডিয়ান, এক্ষেত্রে মাপটা দেখো একই আছে, বাড়ছে না বা কমছে না। তাহলে এখান থেকে বুঝলাম যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কম বা বেশি হলে, অর্থাৎ বড় বৃত্ত বা ছোট বৃত্তের ক্ষেত্রে রেডিয়ানের সংজ্ঞার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ব্যাসার্ধ ছোট হোক বা বড় হোক, ব্যাসার্ধের সমান পরিধি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে 1 রেডিয়ান, তার মান কিন্তু সব সময়ের জন্য একই থাকবে। অর্থাৎ রেডিয়ান একটি ধ্রুবক কোণ, সেটা আমরা শিখে ফেললাম। এখন আমরা কিভাবে প্রমাণ করব যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ, দেখা যাক, সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এটা এখন আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমি দেখো একটা ও কেন্দ্র বৃত্ত এঁকেছি, যার ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু আর একক। তাহলে কি সমাধানটা এইভাবে শুরু করব। মনে করি
ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান r একক। অতএব বৃত্তের পরিধি সমান 2πr একক। এখন দেখো এই পরিধি পুরোটা বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে কত না 360 ডিগ্রি। তাহলে আমি এইভাবে শুরু করব যে 2πr একক পরিধি কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। তাহলে 1 একক পরিধি কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি বাই 2πr। r একক পরিধি কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি বাই 2πr গুণিতক r সমান 180 ডিগ্রি বাই পাই। আমরা সংজ্ঞায় জেনেছি যে ব্যাসার্ধের সমান পরিধি কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে এখানে আমি ব্যাসার্ধের সমান পরিধি নিয়েছি, তাহলে কোণ উৎপন্ন হয়েছে এইটা, তাহলে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি পাই। তাহলে এখানে আমরা লিখব এইভাবে, আমরা জানি ব্যাসার্ধের সমান পরিধি কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে। অতএব 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তোমরা জানো 180 ডিগ্রি একটা ধ্রুবক সংখ্যা, পাইও একটা ধ্রুবক সংখ্যা, তাই দুটো ধ্রুবক সংখ্যার ভাগফল একটা ধ্রুবক হবে। অতএব প্রমাণিত হলো যে রেডিয়ান সর্বদা ধ্রুবক। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে এখান থেকে কি শিখলাম যে বৃত্তের ব্যাসার্ধ ছোট হোক বা বড় হোক, ব্যাসার্ধের সমান পরিধি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে 1 রেডিয়ান সেটা সব সময়ের জন্য ধ্রুবক। দেখা যাক, আমরা ষষ্ঠীর পদ্ধতিতে জানলাম কোণের একক ডিগ্রি, আর বৃত্তের পদ্ধতিতে জানলাম কোণের একক রেডিয়ান। এই ডিগ্রি ও রেডিয়ান মধ্যে কিভাবে আমরা সম্পর্ক তৈরি করব এবং ডিগ্রি ও রেডিয়ান মধ্যে বড় ছোটকে, সেগুলো নিয়ে নেক্সট আলোচনা। দেখো এখনই আমরা শিখে ফেললাম 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, বা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। আমরা পরিমিতিতে পাই বলতে সবসময় আমরা 22-এর 7 ব্যবহার করি, কিন্তু ত্রিকোণমিতিতে এখন থেকে পাই যেখানে দেখব সেক্ষেত্রে আমি 180 ডিগ্রি ব্যবহার করব। অর্থাৎ পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এখন এই পাইকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 180 ডিগ্রিও 2 দ্বারা ভাগ হবে, তাহলে পাবো কত, 90 ডিগ্রি। তাহলে পাই বাই সিমিলারলি পাই বাই 3 ইকুয়াল টু আমরা পাবো 60 ডিগ্রি, পাই বাই 4 ইকুয়াল টু পাবো 45 ডিগ্রি, পাই বাই 5 ইকুয়াল টু 36 ডিগ্রি। এইভাবে আমরা রেডিয়ান ও ডিগ্রির মধ্যে অনেক ছোট বড় সম্পর্ক নিজেরাই তৈরি করতে পারবো। এখন যে জানতে চাই যে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে বড় কি, তা যদি আমি এই সম্পর্ক থেকে শুরু করি তাহলে কি পাবো না, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই সমান 180 ডিগ্রি। পাই মান যদি আমি 22-এর 7 বসাই
পাবো কত না 180 ডিগ্রি গুণিতক 7/22 সমান, তাহলে 630 ডিগ্রি বাই 11। একে যদি আমি ভাগ করি, ভাগফলটা এইটা বেরোবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। তাহলে এই সম্পর্ক থেকে বুঝতে পারছি যে 1 রেডিয়ান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ডের প্রায় সমান। অতএব 1 রেডিয়ানটা ডিগ্রির চাইতে অনেক বড়। তাহলে 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি। আবার যদি ডিগ্রি থেকে সম্পর্ক আমরা তৈরি করি, দেখি কিভাবে পাবো না 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। তাহলে কি পাচ্ছি, পাইয়ের মান যদি আগের মতো 22-এর 7 বসাই, তাহলে কত পাচ্ছি না 22 বাই এত রেডিয়ান। দেখো এই ভাগফলটা 1-এর কম, তাহলে বুঝতে পারছি যে 1 ডিগ্রিটা 1 রেডিয়ান অপেক্ষা ছোট। তাহলে বোঝা গেল যে 1 রেডিয়ান ডিগ্রি অপেক্ষা বড়, বা 1 ডিগ্রি 1 রেডিয়ান অপেক্ষা ছোট। অর্থাৎ ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারলাম। এখন আমাদের আলোচ্য বিষয়ে আর একটা জিনিস থেকে গেছে, S = r থিটা, এই সম্পর্ক স্থাপন। আজকে এইটা আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। দেখো আমরা S = r থিটা এই সম্পর্কটা নির্ণয় করব। সম্পর্ক নির্ণয় করার জন্য দেখো আমি ও কেন্দ্র একটা বৃত্ত এঁকেছি, যার ব্যাসার্ধ হচ্ছে r একক। তার দুটো বৃত্তচাপ এঁকেছি, একটা APB যার দৈর্ঘ্য r এককের সমান, আর একটা বৃত্তচাপ এঁকেছি MQN যেটাকে আমরা S একক দ্বারা চিহ্নিত করলাম। এখন আমরা জানি ব্যাসার্ধের সমান পরিধি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 1 রেডিয়ান। এখন এই S বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা ধরে নিলাম থিটা রেডিয়ান। তাহলে কি বুঝলাম, S হচ্ছে একটা বৃত্তচাপ, আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হলো S বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন বৃত্তীয় পদ্ধতিতে কোণের মান। দেখা যাক S = r থিটা এই সম্পর্কটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। আমরা কোণের সংজ্ঞা থেকে জেনেছি যে কোণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তচাপের ক্ষেত্রে আর এই বৃত্তচাপের ক্ষেত্রে যে কোণগুলো উৎপন্ন হয়েছে সেই সংজ্ঞা থেকে আসি। সংজ্ঞা থেকে পাই বৃত্তচাপ বাই ব্যাসার্ধ ইকুয়াল টু কোণ। অতএব এই থিটা কোণের ক্ষেত্রে যদি আমি প্রথমে বের করি, তাহলে MQN বৃত্তচাপ বাই r ব্যাসার্ধ ইকুয়াল টু থিটা রেডিয়ান। এটা আমার 1 নম্বর কোণের ক্ষেত্রে। আর যদি APB বৃত্তচাপ ধরি, APB বৃত্তচাপ বাই r ব্যাসার্ধ ইকুয়াল টু 1 রেডিয়ান। এটা 2 নম্বর সম্পর্ক। আমি এখন এই 1 নম্বর সম্পর্ক আর 2 নম্বর সম্পর্কে ভাগ করে দেব, অর্থাৎ 1/2 করে পাই। কি পাচ্ছি না, তখন ব্যাসার্ধ কেটে যাবে, তাহলে পাবো MQN বৃত্তচাপ বাই APB বৃত্তচাপ সমান থিটা বাই 1, বা MQN বৃত্তচাপকে আমরা S অক্ষর দ্বারা সূচিত করেছি। APB বৃত্তচাপটা হচ্ছে r এককের সমান, r ব্যাসার্ধের সমান।
এইটা ইকুয়াল টু থিটা বাই 1। যদি আমি বজ্র গুণন করি তাহলে পাই এস ইকুয়াল টু আর থিটা, অর্থাৎ চাপ সমান ব্যাসার্ধ গুণিতক উৎপন্ন কোণ বৃত্তীয় এককে। তাহলে কি পেলাম? চাপ, ব্যাসার্ধ আর উৎপন্ন কোণের মধ্যে সম্পর্কটা হলো কি? তাহলে এস ইকুয়াল টু আর থিটা। এই সম্পর্ক থেকে আমরা যে কোনো দুটো বিষয় যদি জানতে পারি তাহলে অপর বিষয়টা সহজে নির্ণয় করতে পারবো। আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করব।